음. 음. 음.
কেমন আছেন সবাই? আপনাদের অ্যাটেন্ডেন্স আজকে অনেক কম মনে হচ্ছে। আমাকে শুনতে পাচ্ছেন? বাকিরা কই? বাকিদের সাথে যোগাযোগ হয় আপনাদের? এক্সাম কি এক্সাম শুরু হয়েছে? এখন কিসের এক্সাম হচ্ছে? ভার্সিটিতে এক্সাম শুরু হয়েছে নাকি? আপনারা তো মনে হয় আছেন অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটির। এটাই কি মেইন কারণ? টাস্ক জমা না দিতে পারা? আপনাদের অনেক টাইম চলে গেল, এমনিতে আপনাদের টাইম কম পাওয়া যায়। আচ্ছা, টাস্ক কি অনেক বেশি হয়ে যায়? একটু বলেন তো। টাস্কের জন্য যারা আসে না, তো এটা কি আসলে আপনাদের গত দিনেও 20 জনের মতো ছিল অ্যাটেন্ডেন্স। আজকেই হুট করে, গতকালকেও তো ছিল ভালোই। আচ্ছা,
আচ্ছা, আমরা শুরু করি। তো ইনস্টাগ্রাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং? নাই। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েট বা আর্টিকেল রাইটিং, জাস্ট এখানে আমি কিছু বিষয় বলবো যে কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং করতে পারি বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আর্টিকেল রাইটিং আমাদের করা দরকার। তো এর আগে আমাদের যে বিষয়টি একটু জানা দরকার সেটা হচ্ছে এসইও। যে এসইওটা কি এটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকা দরকার। তো আমাকে একটু বলবেন কেউ যে এসইও বলতে আসলে কি বুঝি আমরা? এসইও কি? জি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর কেউ? আর কেউ আরেকটু ব্রিফলি কেউ যদি বলতেন যে এসইও বলতে আসলে কি বুঝি, আর এসইও কেন করা হয়? জি বলেন। কিসে প্রবলেম হচ্ছে? বুঝতে পারি নাই। কোথায় প্রবলেম? কি বলে? এটাকে আপনি খুব বেশি করেছেন? এই প্রবলেমটা হবে যদি খুব বেশি ফলো করেন একাধারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেই, এবং খুব বেশি যদি লাইক করেন ইনিশিয়ালি। 11 জন হইলে তো এরকম হওয়ার কথা না কোনোভাবেই। কি কি ধরনের কন্টেন্ট দিয়েছেন এটা আসলে অ্যাকাউন্টের কন্ডিশনটা একটু দেখা উচিত, দরকার। কখন থেকে হচ্ছে? আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন? করেন, মোবাইলের স্ক্রিন শেয়ার করেন। মোবাইল মোবাইল এখান থেকে পারবেন না তো। হুম। হুম, যান ইনস্টাগ্রামে যান। হোমে যান, হোম।
এটা হোম না, এটা আপনার প্রোফাইলে আছে। সার্চের পাশে যেটা হোম, ওইটাতে ক্লিক করেন। ঘরের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন না, ওইটাতে ক্লিক করেন। নিচে যান। যে কোনো একটা জায়গায়, হ্যাঁ, লাইক দেন। এটা আসছে। ওকে দেন। টেল আছে, যান তো দেখি কি বলে। টেল আস। আচ্ছা, এরপরে আপনার প্রোফাইলে যান। একটা পোস্টগুলো একটু করেন, দেখি। হ্যাঁ, পরে যান। পরের পোস্টে যান। হ্যাঁ, পরের পোস্টে। এরপরের পোস্টে যান। এরপরে আবার আবার হোমে গিয়ে দেখে দেখেন তো হয় কিনা। নতুন করে অন্য একটা প্রোফাইলে যান। এটা না। সার্চ করেন, কোন একটা প্রোফাইলকে সার্চ করেন। ফুড লিখে সার্চ করেন, যে কোনো একটা কিছু লিখে সার্চ করেন। হুম। আপনি যেগুলো ফলো করেছেন তাদেরকে আবার আনফলো করেন, যাদেরকে ফলো করেছেন। ওই রেস্ট্রিক্টেড সার্টেন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্ট করে দিয়েছে। এটা কি 2-3 দিন আগে থেকেই না রিসেন্ট এই প্রবলেম? 2-3 দিন থেকেই আপনার অ্যাকাউন্ট। তাদের হেল্পলাইনে একটু যোগাযোগ করতে হবে, তাদেরকে জানাতে হবে বিষয়টা। আপনি তাদের হেল্প সেন্টারে একটা মেসেজ করেন, দেখেন কি রিপ্লাই দেয় আপনাকে। ইনস্টাগ্রাম হেল্প লিখে সার্চ করেন। এখানে না, সেটিংসে যান। সেটিংসে গেলেও পাবেন। মোবাইলের সেটিংসে না, ইনস্টাগ্রামের সেটিংসে। প্রোফাইল থেকে সেটিংসে। উপরের মেনুতে ক্লিক করেন। হ্যাঁ, নিচে সেটিংসে যান। একদম নিচে। এই যে হেল্পে যান, অ্যাকাউন্টের নিচেই হেল্প। রিপোর্টে প্রবলেম। হ্যাঁ, এখানে রিপোর্ট করে। হেল্প সেন্টার, এটা না। নিচেরটা দিতে পারেন, একদম নিচেরটা, রিপোর্টে প্রবলেম। একটা স্ক্রিনশট আগে নেন ওই প্রবলেমটা, আর একটা স্ক্রিনশট নেন। নেওয়া আছে? ওইটাই দেন তাহলে, যেটা নেওয়া আছে ওইটাই দেন।
আচ্ছা, আপনি আবার স্ক্রিনশট নিয়ে আপনার হচ্ছে এখানে এটা দিবেন, স্ক্রিনশট দিয়ে লিখে দেন যে আই আই এম ফেসিং দিস প্রবলেম, প্লিজ সলভ দিস। হ্যাঁ, লেখেন, লেখেন আই এম ফেসিং দিস প্রবলেম, দিস টাইপ অফ প্রবলেম, এটা লেখেন। লেখেন, 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 প্রবলেম লেখেন। আই এম ফেসিং, আইএনজি দেন, সি আইএনজি। লেখেন, লেখেন হাউ ক্যান আই ডু, এটা লিখে সাবমিট করে দেন। লেখেন হাউ ক্যান আই ডু, এটা লেখেন। সি এ এন। হুম, সাবমিট করে দেন, দেখেন আপনি কি অ্যান্সার দেয়। হুম, আপনার এটা অফ করেন, অফ করে সাবমিট করে দেন। এরপরে না হলে তাদের হেল্প সেন্টারে একটা মেসেজ করবেন, ঠিক করে দেবে, সমস্যা নেই। জি, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন। হুম, শ্যামল ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? জি, সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করেন আপনাদের, সবার ওয়েবক্যাম গুলো অন করেন। সবাই অন করেন। অনেকেই করেন নাই এখনো। জি, থ্যাংক ইউ।
এটা একটা ডেমো ইমেল দিয়ে দিবেন এটার সাথে। আপনি যে ইনফ্লুয়েন্সারদের লিস্ট দিচ্ছেন ওই ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করবে এরকম একটা ডেমো ইমেল দিয়ে দিবেন। আপনাদের কি ইনফ্লুয়েন্সার টেমপ্লেটের একটা ডেমো আমি দেখিয়েছিলাম না? আচ্ছা, আমি জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এটা মনে করেন যে এই যে ইয়াটা, এই যে ইমেল, একটা ইমেলের টেমপ্লেট সিম্পল, যে কিভাবে বায়ার ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করবে সেটার একটা ডেমো। একটা দুইটা, এক একজন সেলার এক এক রকম টেমপ্লেট দিয়ে থাকে, কেউ দুইটা বা তিনটা এরকম টেমপ্লেট দিয়ে থাকে। দেখেন এখানে লেখা আছে দেয়ার ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার নাম দিবে, তারপর হচ্ছে জাসমিন বায়ারে কন্টাক্ট করবে যে আই অ্যাম অমুক বা কোম্পানি এটা, উই লাভ টু ওয়ার্ক দ্যাট উই ডু, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। তারপর হচ্ছে কিছু মেনশন করবে তার ওয়ার্ককে, এবং your social media profile is great, we think our audience would find your content very interesting. That's mean ইনফ্লুয়েন্সারের পেজে বায়ার প্রমোশন করবে, সেটা নিয়ে একটা ইমেল করবে ইনফ্লুয়েন্সারকে, সেটার কিছু ডেমো আমাদেরকে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি কিনা? না, আপনি পাঠাবেন না, আপনি বায়ারকে দিবেন। বায়ার এটা এডিট করে বায়ারের মতো করে পাঠাবে। আপনি ইনফ্লুয়েন্সারকে পাঠাবেন না, আপনি ডেমো পাঠাবেন যে এভাবে তুমি ইনফ্লুয়েন্সারের সাথে কন্টাক্ট করতে পারো। এটার মেইলের কিছু স্যাম্পল আপনি ইনফ্লুয়েন্সারকে পাঠাবেন না, সেটা বায়ার পাঠাবে। আপনি লিখবেন অনলাইনে, সার্চ করলে অনেক ডেমো পাবেন, সেখান থেকে একটা ডেমো আপনি দিবেন। ইনফ্লুয়েন্সারের সাথে কন্টাক্ট করার জন্য কিভাবে মেইল করবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। বুঝতে পারেন নাই? ধরেন আপনি কোনো একটা কারণে আমাকে মেইল করবেন, ঠিক আছে? তো মেইল করবেন, ওই মেইলটা কোনো কিছু লিখে আমাকে মেইল করতে হবে না? তো এই লেখাটা আপনি লিখে দিচ্ছেন। কারণ আপনি কিছু একটা লিখে মেইল করতেন, সেই কাজটা আপনি না করে কোনো একটা সেলার দিয়ে বা কাউকে হায়ার করে তাকে দিয়ে করাচ্ছেন। তো আমরা যে বায়ারের কাজটা করে দিচ্ছি, বায়ার কি করছে? বায়ার হচ্ছে আমাদের দিয়ে ইনফ্লুয়েন্সার খুঁজে নিচ্ছে, পাশাপাশি আমি তাকে বলে দিচ্ছি যে তোমার যে ইনফ্লুয়েন্সার, সেই ইনফ্লুয়েন্সারকে তুমি এই মেইল করে কন্টাক্ট করতে পারো। ঠিক আছে? ইনফ্লুয়েন্সারের লিস্ট আমরা কেন দিব তাকে? অবশ্যই সে ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করবে, দেন যোগাযোগ করার পরে তার যে প্রোফাইল, সেই প্রোফাইলে তার মার্কেটিং করবে, করবে কিনা? এই কারণেই তো দিচ্ছি। তো ওই জায়গায় যাতে যোগাযোগ করতে পারে, সেজন্য আমি তাকে মেইল টেমপ্লেটটাও দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, ইনস্টাগ্রাম নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? নাই? ওকে।
এরপরে আমরা এসইও এসইও বলতে কি বুঝি আমি কোশ্চেন করেছিলাম। তো আপনারা হয়তো অন্য কোনো প্রসঙ্গে আমি চলে গিয়েছিলাম। এসইও বলতে কি বুঝি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মিনিংটা বললেন, আর একটু বলেন ব্রিফ করে। ওকে, আর কেউ? হুম, ওকে, আর কেউ? তো বেসিক্যালি এটাই। আপনারা যেটা বললেন মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। তো আপনাদের সাথে আমি যদি একটু অ্যাড করি, তো ট্রাফিক ইনক্রিজ করার জন্য বা আমরা যাতে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারি, সে কারণে কি করতে হবে? আমাদের রেজাল্টগুলোকে র্যাঙ্কে আনতে হবে, বা কন্টেন্টগুলোকে র্যাঙ্কে আনা। র্যাঙ্কে থাকলে কি হবে? সহজেই ট্রাফিক আমাদেরকে খুঁজে পাবে, এবং যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে, এবং ওই কন্টেন্টের মাধ্যমে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসবে। এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে এসইও। ঠিক আছে? তো ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধির জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে অনেক প্রসেসই হতে পারে। যদি আপনি একটা পেইড ক্যাম্পেইন করেন, সাপোজ ফেসবুকে অ্যাড করলেন ট্রাফিক আনার জন্য, সেটা কি এসইও? আসলে সেটা এসইও না। এসইওটা বেসিক্যালি অর্গানিক ওয়েতে যে কাজগুলা হয়, বা অর্গানিক ভাবে যে র্যাঙ্কিং গুলো আসছে, সেই কাজগুলাই বেসিক্যালি এসইও। এখন এসইওর মার্কেটটা অনেক বড় হচ্ছে ডে বাই ডে, কেননা পেইড মার্কেটিং করে সামনের দিকে আগানোটা অনেক টাফ। কারণ এখন ফেসবুকের অ্যাডের যে পলিসি, এখানেও ভালোই কস্টিং, গুগলের অ্যাডের কস্টিং তো আরো অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে এসইওটা হচ্ছে লং টার্ম একটা প্রসেস। পাশাপাশি এটা অনেকটা বলা যায় যে ফ্রি মেথড। যদিও ফ্রি মেথড না, আপনি এসইও করতে হইলে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করার জন্য আপনার একটা খরচ হবে। সো ওভারঅল চিন্তা করলে ফ্রি না, বাট ডিরেক্ট আমরা ক্যাম্পেইন করে, অ্যাডভার্টাইজিং করে যে ট্রাফিকটা পেয়ে থাকি, সেই তুলনায় এখানে কস্টিংটা অনেক কম। কারণ আপনি কিছু কন্টেন্ট জেনারেট করলেন, আপনার ওয়েবসাইট র্যাঙ্কে আসলো, তারপরে আপনার কাজ কিন্তু অনেকটাই কম। যখন আপনি একবার র্যাঙ্কে আসতে পারবেন, তখন কাজ করতে হবে র্যাঙ্ক ধরে রাখার জন্য। যাই হোক, আমাদের মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো একটা সাইটকে র্যাঙ্কিং এ আনার জন্য আমরা যে কাজগুলো করে থাকি, যে প্রসেসগুলো থাকে, সেই প্রসেসগুলোকে আমরা বলছি এসইও। তো এসইও কেন করা হয় অলরেডি আপনারাও বলেছেন, আমিও বলে ফেলেছি যে এসইও করা হয় আমাদের মেইন বিষয়টা হচ্ছে ট্রাফিক নিয়ে আসা, ট্রাফিক জেনারেট করা। আর ট্রাফিক জেনারেট করতে হলে আমাদের র্যাঙ্কে আনতে হবে। সো র্যাঙ্কে আনা এবং র্যাঙ্কে এনে ট্রাফিক জেনারেট করা, এই কারণেই মূলত আমরা এসইওটা করে থাকি। এখানে একটা বিষয় আছে লোকাল এসইও। তো লোকাল এসইও বলতে কি বুঝি? তো এই ব্যাপারটা এসইওর একটা পার্ট, লোকাল এসইও। আপনাদের যে অ্যাডিশনাল ক্লাসটা হচ্ছে, সেই ক্লাসে লোকাল এসইও নিয়েই আপনাদের ক্লাসগুলা আই থিংক হবে। আপনারা যারা করছেন, আপনারা কি করছেন কেউ কেউ? আচ্ছা, কি কতটুকু হেল্পফুল মনে হচ্ছে? এনি ফিডব্যাক? ওকে, আচ্ছা, আচ্ছা। কি কি শিখলেন? আমি গত ক্লাসে ছিলাম না। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, ওকে, অ্যাটলিস্ট কিছু শিখতে পারলে ভালো। যে আপনারা কন্টিনিউ করেন, আই থিংক আরো হেল্প হবে আপনাদের। আর কারো কোনো ফিডব্যাক ক্লাস সম্পর্কে? আচ্ছা, দিয়ে দিবে, ইউটিউবে দিয়ে দিবে। আপনাদের মধ্যে কেউ একজন দায়িত্ব নিতে পারেন, যেহেতু ওনার দেয়া দেরি হয়, সমস্যা নাই, কেউ একজন রেকর্ড করবেন, রেকর্ড করে আমাকে দিয়ে দিলে আমি সবাইকে দিয়ে দিলাম। এরকম দায়িত্ব নিতে পারবেন কেউ? আচ্ছা, তাহলে রেকর্ড করবেন, করে আমাকে হচ্ছে ড্রাইভে আপলোড করে লিঙ্কটা পাঠিয়ে দিবেন। পারবেন না? তাহলে আপনি করেন, এটা রেগুলার আপনার দায়িত্ব। তাহলে আমি চেষ্টা করব এটা হচ্ছে যাতে দ্রুত পেয়ে যেতে পারেন। উনিও দিয়ে দিবে, ঠিক আছে? তো আপনারা নিজেরাও রেকর্ড করে রাখলেন, সেটাও আপনারা নিজেরা হচ্ছে যাতে পরবর্তীতে দেখে নিতে পারেন। আর যদি একদিন 2 দিন ওয়েট করেন তাহলে আনিস ভাই থেকেই পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এসিওর যে লোকাল বিষয়, যেমন হচ্ছে মনে করেন আমি এখানে সার্চ করলাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট সার্চ করলাম। আমরা যখন এই টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করি বিভিন্ন লোকাল বিজনেস রিলেটেড, তো লোকাল যে কিওয়ার্ডগুলা রেস্টুরেন্ট ইন ঢাকা বা নর্মালি রেস্টুরেন্ট লিখে সার্চ করলেও দেখবেন যে আমাদের এক একজনের রেজাল্ট এক এক রকম আসবে। আমি যে এরিয়াতে থাকবো সেই রেজাল্টগুলো আমাকে দেখাবে, আপনি যে এরিয়াতে থাকবেন ওই রেজাল্টগুলো আপনাকে দেখাবে। এটা লোকেশন অনুযায়ী এটা হচ্ছে ডিপেন্ড করে। এখন এমন অবস্থা যে কেউ একজন চায়ের দোকান দিলেও তার ফেসবুক পেজ তৈরি করে, সেখানে সে তার ব্যবসাকে প্রমোট করে, করে দেন ওয়েব ট্রাফিকটাকে সে লোকাল ট্রাফিকে কনভার্ট করতে চায়, এবং এটা হচ্ছে। আমরা দেখেছি যে অনেক লোকাল যে বিজনেসগুলা, সেই বিজনেসগুলা ওয়েব ট্রাফিকে কনভার্ট হচ্ছে, অহরহ কনভার্ট হচ্ছে। তো এটা একটা কিওয়ার্ড। বা আমি যদি রেস্টুরেন্ট ইন ঢাকা দিই, এটা একটা কিওয়ার্ড। এগুলো হচ্ছে লোকাল এসইও বলা যেতে পারে। এই যে সার্চগুলো আসে লোকাল বিজনেসের ক্ষেত্রে, তো এটা ইন্টারন্যাশনালি সব জায়গায় খুব জনপ্রিয় যে লোকাল এসইও। আচ্ছা, লোকাল এসইও এবং নরমালি আমরা এসইও বলতে দুইটার মধ্যে পার্থক্য কি? এসইও বলছি আমরা ওভারঅল সব ধরনের এসইও কে এসইও বলছি। লোকালটা শুধুমাত্র লোকাল বিজনেসের ক্ষেত্রে যেটা, সেটা আমরা বলছি। তো এসইও কেন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভাবে লোকাল এসইও সে কারণে ইম্পর্টেন্ট। এসইও আমরা বলছি যে ওয়েব ট্রাফিকটা হচ্ছে বা র্যাঙ্কে আসলে আমাদের ওয়েবের ট্রাফিক পাবে, ট্রাফিক বৃদ্ধি পাবে। আর লোকাল এসইওর ক্ষেত্রে আমার ব্যবসাকে খুঁজে পাবে, আমাকে খুঁজে পাবে। এখন যেহেতু সবাই ওয়েবসাইট ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, সবকিছু ডে বাই ডে ইন্টারনেট কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কোনো কিছু আমরা কিনতে গেলে আগে ইন্টারনেটে সার্চ করি, খেতে গেলে ইন্টারনেটে সার্চ করি, কোথাও যদি যাইতে চাই ইন্টারনেটে সার্চ করে দেখি। তো এই যে সকল বিষয়টা আমরা ইন্টারনেটে সার্চ করি, যে কারণে ব্যবসাগুলোও কি করছে, যাতে ইন্টারনেটে সার্চ করে তাকে পাওয়া যায়, সে ইন্টারনেটের মধ্যে চলে আসতে চেষ্টা করছে, বা ডে বাই ডে এটা আরো চলে আসছে লোকাল বিজনেসগুলো। তো
বিজনেস কে গ্রো করার জন্য বেসিক্যালি আমরা লোকাল এসইওটাকে প্রায়োরিটি দিয়ে থাকি। আচ্ছা, তো আমরা যখন কোনো সার্চ করি তখন আসলে কোথায় করি? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গুগলেই করি। গুগলের বাইরেও আরো অনেক জায়গাতে আমরা সার্চ করি, ইউটিউবে করি, বাট আরো অনেক সার্চ ইঞ্জিন এখানে আছে। তো সার্চ ইঞ্জিন বলতে আমরা অনেকেই শুধুমাত্র গুগলকেই বুঝে থাকি, আসলে ব্যাপারটি এমন না। ওয়ার্ল্ডে অনেক অনেক রকম সার্চ ইঞ্জিন আছে। যেমন গুগল, এটা হচ্ছে আমি যাই সার্চ করছি গুগলে আসছে, এই জায়গাতে সার্চ করছি। এই যে সার্চ ইঞ্জিনটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড 75 থেকে 80% পার্সন ইউজ করে এই সার্চ ইঞ্জিন। তো 85% ট্রাফিক যখন এই সার্চ ইঞ্জিন ব্যবহার করছে, সো আমার এর বাইরে গিয়ে অন্যান্য জায়গায় মার্কেটিং করে আসলে খুব বেশি লাভ নাই। গুগলের পরেই কোন সার্চ ইঞ্জিন? আইডিয়া? এনি আইডিয়া কারো? ইউটিউব। ইউটিউবের সার্চ ইঞ্জিনটা, এর গুগলে যত পার্সন সার্চ করছে এর পরে হচ্ছে এই জায়গাতে সার্চ করছে। এর পরে সবচেয়ে বেশি কোথায় সার্চ করছে? এনি আইডিয়া? সরি, বিং। বিং এর থেকেও বেশি সার্চ হয় হচ্ছে অ্যামাজনে। অ্যামাজনের যে সার্চ, এই জায়গাতে বেশি সার্চ হয় বিং থেকেও। এরপরে সম্ভবত বিং আছে। তো এইভাবে আমরা যদি শুধুমাত্র সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করি তাহলে গুগলের পরে বিং আসে। যদি মাত্র শুধুমাত্র আমরা এখানে কোনো ওয়েবসাইট কেন্দ্র না করে, ইউটিউবে তো শুধুমাত্র ইউটিউবের কন্টেন্ট দেখায়, এভাবে চিন্তা করলে এই জায়গায় কিন্তু আসলে এভাবে চিন্তা করা হয় না। কোন সার্চ বারে বা কোন সার্চ ইঞ্জিনে বেশি সার্চ করা হয় সেটার ভিত্তিতে এটা কাউন্ট করা হয়। যাই হোক, তো এই যে কত জায়গাতে সার্চ করা হয় এবং সার্চ করে করে রেজাল্ট পাওয়া হয়, মনে করেন অ্যামাজনে কম্পিউটার বিক্রি করে, ধরে নিলাম 1000 সেলার। 1000 সেলারের মধ্যে আমি ধরে নিলাম যে 100 সেলার সেম প্রোডাক্ট সেল করে। এখন আমি যদি সার্চ করি কার প্রোডাক্টটা আগে দেখাবে, সেটা নিয়ে মারামারি। এটাই হচ্ছে এসইও। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে সব জায়গায় সেম। ইউটিউবে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই কিওয়ার্ডকে টার্গেট করে অনেকেই ভিডিও আপলোড করেছে, বাট সবারটাই কিন্তু নাম্বার ওয়ানে দেখাবে না। কারো নাম্বার ওয়ান, কারো টু, কারো থ্রি, এভাবে দেখাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা যখন কোনো একটা সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে যাব, তো এই ব্যাপারগুলা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এসইও নিয়ে যখনই কথা বলবো তখনই আমাদের বিষয়টা আসে হচ্ছে কন্টেন্ট, যে আমরা কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছি, কি ধরনের কন্টেন্ট আমরা দিব, এবং সেটা এসইওর জন্য কতটুকু এসইও ফ্রেন্ডলি হতে পারে। যাই হোক, এরপরে আমরা আসি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং বা এসইও। এটা আসলে নর্মাল একটা টার্ম, যে আমরা যখন এসইও নিয়ে কথা বলছি সেই জায়গাতে আমাদের নিজেদের একটা ব্র্যান্ডিং থাকা দরকার। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, অ্যাটলিস্ট আমার প্রফেশনাল কিছু অ্যাকাউন্ট দরকার। একটা ওয়েবসাইট থাকলে অনেক ভালো, পার্সোনাল ব্লগ থাকলে ভালো, এবং কন্টেন্ট রাইটার হিসেবে যদি কাজ করতে চাই তাহলে আমি আরো কিছু জায়গাতে এঙ্গেজমেন্টে থাকতে পারি, যেমন হচ্ছে কোরা। তো আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে, তো ওয়েবসাইট থাকলে আপনার যে কাজগুলা বা আপনি যা যা করেন বা আপনার যে যে স্কিল আছে, নর্মালি আমরা যে কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি করি, সিভি দিয়ে থাকি। বাট ভার্চুয়ালি এটা যদি আপনার ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট একটা তৈরি করেন, এটা আপনার সিভি হিসেবে তৈরি হয়ে যাচ্ছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। বিশেষ করে ইন্টারন্যাশনালি এটা অনেক হেল্প করে ওয়েবসাইটটা। পাশাপাশি আমাদের যে সোশ্যাল সাইটগুলো আছে, ফেসবুক আমরা পার্সোনাল কাজে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট আমরা চেষ্টা করব আমাদের প্রোফাইলগুলো যাতে অ্যাটলিস্ট একটু প্রফেশনাল হয়। আমরা যাতে সব সোশ্যাল মিডিয়াতে সেম নাম ব্যবহার করি, অ্যাটলিস্ট ফেসবুক, লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, এই
3টা 4টা প্ল্যাটফর্মে নিজেদের প্রফেশনাল অ্যাকাউন্ট থাকা এবং এখানে রিলেটেড কিছু ফলোয়ার রাখা। যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, আমার ফলোয়াররা যাতে আমার এই নিশ রিলেটেড হয়, যে আমি যে ধরনের কাজ করছি। তো এতে করে যেটা হবে, একটা নেটওয়ার্ক তৈরি হবে, পাশাপাশি আমাকেও খুঁজে পাবে। তা আপনি যদি ফেসবুকে সবার অ্যাকাউন্ট আছে, মনে করেন টুইটারে আপনার হচ্ছে কোনো আইডি নাই, তো টুইটারে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনাকে ইউটিউবে আপনার কোনো চ্যানেল নাই, তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। সবসময় আমরা ভিডিও তৈরি করে ইউটিউবে ভিডিও আপলোড করব, চ্যানেল তৈরি করব, ব্যাপারটা এমন নাও হতে পারে যে আপনি যে সার্ভিসগুলো দেন সেগুলো নিয়ে 50 সেকেন্ড বা 30 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেন, সেখানে আপনার সার্ভিসগুলোকে প্রমোট করে দেন, সেটা নিয়ে কাজ করার ট্রাই করেন। দেখবেন যে একটা সময় পর এগুলো আপনার এক একটা অ্যাসেট হিসেবে তৈরি হবে, একটা লং টার্ম আর্নিং এর একটা মাধ্যম হিসেবে কাজ করবে। তো ওভারঅল বলতে গেলে, যে আমরা যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, ইনিশিয়ালি আমাদের সবগুলা প্ল্যাটফর্মেই প্রোফাইল ক্রিয়েট করতে হবে, আমি এমনটি বলছি না। অ্যাটলিস্ট লিঙ্কডইনে একটা আইডি রাখেন যেটা খুব প্রফেশনাল, যে আপনার সম্পর্কে খুব ভালোভাবে জানা যায়। তো অনেকেই হয়তো লিঙ্কডইন ব্যবহার করে থাকতে পারেন। লিঙ্কডইন ব্যবহার করেন কে কে? কেউ কি আছেন কিনা? আচ্ছা, আচ্ছা। লিঙ্কডইন নিয়ে আমি আপনাদের শেষে ক্লাস নিব। একটা ক্লাস লিঙ্কডইনের উপরে নিব। তো পারলে আগেই ক্রিয়েট করে প্রোফাইল রেডি করেন। এটা খুব কঠিন কোনো কাজ হবে না। ঠিক আছে? যাতে করে আপনাকে ওই জায়গাগুলোতে খুঁজে পাওয়া যায়। এটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। এখন নিজের ঢোল নিজে পেটাইতে হয় অনেক সময়। এটা যদিও অনেকেই পছন্দ করেন না, আমিও খুব একটা পছন্দ করি না, কিন্তু উপায় নাই। অনলাইনে কিছুটা এরকম করতে হবে। তো এছাড়া লাভ হবে না, কারণ ভার্চুয়াল জগতে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যারা আর্টিকেল রাইটিং নিয়ে খুব বেশি ইন্টারেস্ট বা নিজেরাই আর্টিকেল রাইট করতে চান, তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোরাটা হচ্ছে বেস্ট একটা সাইট, যেখানে আপনারা নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা আর্টিকেল রাইটিং এর প্রিপারেশন নেয়ার আগে আপনি এটা ব্যবহার করতে পারেন। কোরা ব্যবহার করেন কেউ? কোরা ভালো। আমি গত ব্যাচে কোরা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, 4 ঘন্টার একটা ক্লাস ছিল। তো কোরা মার্কেটিং, বাট কোরাটা আসলে মার্কেট প্লেস ওইভাবে কাজ না, এই জন্য আমি ওইভাবে দেখাই না। তো এখানে জাস্ট যে বিষয়গুলো আপনারা মেনটেন করবেন সেটা হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করা এবং আপনি যে নিশে ইন্টারেস্টেড সেই রিলেটেড টপিকগুলোতে এঙ্গেজমেন্টে থাকা। যেমন এখানে যদি আমি লিখি যে টপ ক্লোথিং ব্র্যান্ড, এটা লেখেন। তো টপ ক্লোথিং ব্র্যান্ড, মনে করেন আপনার হচ্ছে ক্লোথিং বিজনেস আছে বা আপনার ক্লায়েন্টের আছে, হতে পারে, বা আপনি হচ্ছে ক্লোথিং রিলেটেড আর্টিকেল রাইট করবেন বা করতে চান, বা যে কোনো ক্যাটাগরিতে আর্টিকেল রাইট করতে চাইলে আমাদের একটা প্রাইমারি নলেজ দরকার হয়, যে কিভাবে আমরা লিখব, নিজে লেখার বিষয়টা। তো এখানে হুইচ ক্লোথিং ব্র্যান্ড ইজ দ্য মোস্ট সাকসেসফুল, এরকম অনেক কোশ্চেন পাবেন। এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সাইট বলা হয় এই সাইটগুলোতে। তো ধরে নিলাম এটা হচ্ছে একটা কোশ্চেন। তো আপনি কি করেন, দেখেন এখানে অনেকেই অ্যান্সার করেছে, এখানে 50টা অ্যান্সার আছে। ঠিক আছে? তো 50টা অ্যান্সার, অনেকেই অ্যান্সার দিয়েছে, এটা ফ্রি, আপনি জাস্ট অ্যান্সারে যাবেন, এখানে অ্যান্সার দিতে পারবেন। তো এই অ্যান্সারের মধ্যে যেটা করা সম্ভব সেটা হচ্ছে নিজেদের ব্র্যান্ডিং করা সম্ভব। দেখেন এখানে অনেকেই সে অ্যান্সার দিতে গিয়ে একটা আর্টিকেলই লিখেছে, দ্য 10 বেস্ট ক্লোথিং ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে?
এবং এই আর্টিকেল সে লিখেছে কষ্ট করে, এমনি এমনি লেখে নাই, কোনো কারণ অবশ্যই আছে। হয়তো সে প্র্যাকটিসের জন্য লিখেছে, অথবা কোনো ক্লায়েন্টের কাজ করে দিয়েছে, এটাও হতে পারে। ঠিক আছে, এখানে দেখেন সে আর্টিকেল লিখেছে বিশাল একটা, তো অ্যান্সারের মধ্যে এটা লিখে দিয়েছে। এবং কোরার যে রেজাল্ট গুলা, এগুলা গুগল অনেক প্রায়োরিটি দেয় এই রেজাল্ট গুলার ক্ষেত্রে, কোরার রেজাল্ট গুলা। এবং আমরা অনেক প্রশ্ন লিখে সার্চ করলে দেখবেন কোরার অ্যান্সার গুলো আমাদেরকে সাজেস্ট করে। তো আপনি যখনই কোনো একটা কন্টেন্ট কোরাতে দিচ্ছেন, ওই রিলেটেড কোশ্চেন যখন কেউ করছে, তখন কিন্তু আপনার কন্টেন্টটা খুঁজে পাচ্ছে। সেটা হোক আপনি বায়ারের কাজ করে দেন, অথবা নিজে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেন। এখানে এখানে আরেকজন লিখেছে, এবং আমরা যদি দেখি যে কেউ ব্যাকলিঙ্ক ব্যবহার করেছে কিনা বা লিঙ্ক দিয়েছে কিনা, এরকম আছে কিনা। এই যে আর্টিকেল গুলা, এগুলা হচ্ছে নর্মালি ইয়া করে, গুগল র্যাঙ্কিং এও হেল্প করে। এই যে লেখাগুলা, বিভিন্ন ব্র্যান্ডের নাম, দেখেন এখানে একটা অ্যাঙ্কর টেক্সটও সে দিয়েছে। হতে পারে সে ক্লায়েন্ট থেকে বা কোনো ক্লায়েন্টের কাজ করে দিয়েছে, অনলাইন ক্লোথিং বিজনেস অ্যাডভাইস অ্যান্ড সলিউশন। সে অনলাইন ক্লোথিং বিজনেস নিয়েই কাজ করে, এবং সে যখন অ্যান্সার করেছে, the successful business model of the customer clothing website has increased the demand for turnkey solution and switch। এখানে একটা ফ্যাটবিট এই সাইটটার লিঙ্ক সে দিয়েছে। হতে পারে যে এটা নিয়ে কাজ করে, বা এটা তার কোনো ক্লায়েন্টের একটা লিঙ্ক, সেই লিঙ্কটা প্রোভাইড করেছে। তো এই লিঙ্কটা যদি সে এখানে না দিত, তাহলে কিন্তু আমি কখনো এই লিঙ্কটা পেতাম না। তো আমি যখন এই অ্যান্সারটা দেখছি, এবং এই যে অ্যান্সারটা, এটাকে 1K ভিউ করেছে, 1000 জন মানুষ দেখেছে, 1000 জন থেকে যদি 100 মানুষও ক্লিক করে এই লিঙ্কে, দ্যাটস মিন সে ভিজিটর পেল, 100টা ভিজিটর পেল। হতে পারে যে 100 জন থেকে তার এখান থেকে একজন তার সার্ভিসটা নিয়েছে, এবং এটা লং টাইম, যতদিন করা থাকবে, যতদিন তার এই অ্যান্সারটা থাকবে, ততদিন তার এই লিঙ্কটা থাকবে, এবং ততদিন এই লিঙ্কের মাধ্যমে ট্রাফিক তার ওয়েবসাইটে যেতে থাকবে। তো এভাবে যদি 1000 লিঙ্ক সে বিভিন্ন জায়গায় দিয়ে থাকে, আমরা লিঙ্ক বিল্ডিং দেখব। লিঙ্ক বিল্ডিং, এই কাজটাকে আসলে লিঙ্ক বিল্ডিং বলা হয়। লিঙ্ক বিল্ডিং এর কাজ অনলাইনে আপনারা দেখবেন পাবেন, এসইওর খুবই পপুলার একটা কাজ লিঙ্ক বিল্ডিং, যে তার ওয়েবসাইটটাকে বিভিন্ন জায়গায় লিঙ্ক আপ করা, বা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, বা হচ্ছে এইভাবে লিঙ্ক হিসেবে রেখে দেয়া। তো যাই হোক, আমরা কথা বলছিলাম হচ্ছে যারা আমরা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করব, তারা আমরা আইডিয়া নিতে পারি কোরা থেকে, বা যদি ইনিশিয়ালি নিজেরা কন্টেন্ট রাইট করতে চাই, তাহলে কোরার যে কোশ্চেনগুলো আছে, আমরা আমাদের সুবিধা মতো যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিয়ে সেই ক্যাটাগরির কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার ট্রাই করব। তাহলে আমাদের নলেজটা ইনক্রিজ হবে, এবং রাইটিং স্কিলটাও ইনক্রিজ হবে। আচ্ছা, এরপরে এসইও টাইপ। এসইও টাইপ আসলে কয় ধরনের? একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। কেউ কি বলতে পারবেন যে অন পেজ এসইও কি বা অফ পেজ এসইও কি? কারো আইডিয়া? জি, বলেন। আপনার ফলোয়ার বাড়বে, ফলোয়ার বাড়লে ব্র্যান্ডিং হবে, ব্র্যান্ডিং বাড়লে আপনার ট্রাফিক বাড়বে, সেল বাড়বে, এভাবে বিজনেস হবে।
অন্য কারো ওয়েবসাইটের প্রোডাক্ট আপনি আপনার এখানে কেন দিবেন? প্রোডাক্ট বা সার্ভিস। ইনফ্লুয়েন্সাররা কিভাবে কাজ করে, আপনি নিজেই ট্রাই করেন নিজে ইনফ্লুয়েন্সার হতে, যদি এভাবেই চিন্তা করেন। এখানে আমরা ব্র্যান্ডিং করছি, পরিচিতি বাড়াচ্ছি। বড় বড় বিলবোর্ড থাকে আমরা যে দেখি, এই বিলবোর্ডে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে দিয়ে এক একটা পোস্টার লাগিয়ে রাখে। এটা কেন রাখে? তাদের লাভ কি, এতে প্রফিট কি? হ্যাঁ, সেম থিং এখানেও, যে আপনি যত ফলোয়ার বাড়াবেন, আপনি পোস্ট করলে তত বেশি মানুষের কাছে রিচ করতে পারবেন, তত মানুষের কাছে আপনার ইনফরমেশন যাবে, ব্যবসা হবে, আস্তে আস্তে ব্র্যান্ডিং হবে, সবাই চিনবে। বেসিক্যালি এটাই। আচ্ছা, অন পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে, আমরা যদি নর্মালি চিন্তা করি, ওয়েবসাইটের মধ্যে যত কাজ করা হয় এটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাইরে যত ধরনের কাজ করা হয়। তো এখানে দেখেন, আমরা একটা এইটার কথাই চিন্তা করি, তো এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাচ্ছে? এই সাইটে যাচ্ছে, ঠিক আছে? তো এই সাইটে যাচ্ছে, দ্যাটস মিন এটা কি করা হয়েছে? অফ পেজ এসইও করা হয়েছে। তো এটা অন পেজ এসইও না, এটা হচ্ছে অফ পেজ এসইও। কারণ যখনই আমি কোনো লিঙ্কে ক্লিক করে আহ, অন্য কোনো সাইটে যাচ্ছি, সেটা বেসিক্যালি অফ পেজ এসইওর কারণে। এটাকে আবার এক্সটার্নাল লিঙ্কও বলা যেতে পারে। লিঙ্ক আমরা দেখেছিলাম যে দুই ধরনের লিঙ্ক হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আবার এসইওটাও হতে পারে যে অন পেজ এসইও, অফ পেজ এসইও। আমি যখন এই সাইটটাতে আছি, এই সাইটটার আমি প্রোডাক্টে ক্লিক করলে কোথায় যাচ্ছে? এই পেজে নিয়ে আসছে। বা এখান থেকে আমি যদি আরেকটা ক্লিক করি, তাহলে আমাকে অন্য একটা পেজে নিয়ে আসছে, আমার এই ওয়েবসাইটেই রাখছে, তাই না? আমি যদি অন্য একটা সাইট দিয়ে দেখাই, মনে করেন রকমারি। রকমারি, এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পরে কি আসলো? রকমারি যে ওয়েবসাইট সেটা আসলো, তার যে ফেসবুক সাইট সেটা আসলো, তারপরে হচ্ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আসলো, লিঙ্কডইনটা আসলো, উইকিপিডিয়ার পেজ আসলো, গুগল প্লের যে অ্যাপস সেটা আসলো, টুইটারের পেজ আসলো। এভাবে আমরা রকমারির বিভিন্ন রেজাল্ট দেখতে পাচ্ছি। এটা কি? এটা হচ্ছে অফ পেজ এসইও। কারণ রকমারি ব্যবসা করছে এই ওয়েবসাইটটা ব্যবহার করে, বাট সে কি করেছে? অন্যান্য সোশ্যাল সাইটেও তার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, অন্যান্য সাইটেও তার র্যাঙ্কিংটা এসেছে। হতে পারে যে সে যদি অন্য কোনো সাইটে তার ব্র্যান্ডিংটা না করতো, তার ওয়েবসাইটটা এখানে র্যাঙ্কেই আসতো না, এটা হতে পারে। শুধু রকমারি না, আমি যদি এখান থেকে রকমারি না দিয়ে যদি লিখি যে বুকশপ বিডি, বা হ্যাঁ, বুকশপ বিডি এটা লিখেই সার্চ করি, তাহলেও এখানে রকমারি নাই, বুকশপ বিডি এটা আসছে। বা আমি যদি এখানে বুকশপ বিডি না দিয়ে অনলাইন বুকশপ বিডি এটা লিখি, তাহলে আবার রকমারি প্রথমটাতেই চলে আসলো। কিওয়ার্ড অনুযায়ী ভ্যারি করে, যে অনলাইন বুকশপ বিডি এটা ব্যবহার করে রকমারি ট্রাই করেছে যে সে র্যাঙ্কে থাকবে। এবং তারপরে কি আছে? বইবাজার, তারপরে বইখাতা.com, এভাবে অনেকেই আছে। তো এখন এই যে কাজটা হচ্ছে, যে আমি সার্চ করলে ওকেই র্যাঙ্কিং এ দেখাচ্ছে, এটা কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে ওর অনেক অফ পেজ এসইও আছে যেটা তার নাই, বইবাজারের নাই। এখন অফ পেজ এসইও কিভাবে হতে পারে? যে তার সাইটটা বিভিন্ন জায়গায় শেয়ার করা আছে, তার হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেগুলো অনেক পপুলার, অনেক ওয়েবসাইটে তার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে অফ পেজ এসইও,
যে তার পেজের বাইরে অনেক কাজ হয়েছে। এখন আমি যদি রকমারি.কমে যাই, যাওয়ার পরে আমি এখানে লিখলাম, এখানে সার্চ করলাম হচ্ছে মুক্তিযুদ্ধ, মনে করে মুক্তিযুদ্ধ লিখলাম, ইংলিশে লিখলাম, 10 মিনিটটা বাংলিশ লেখা। তো আমরা যেটা বলি, তো এখানে আমি বাংলায় লিখি নাই, বাট আমাকে এই ক্যাটাগরির বইটাই এখানে দেখিয়েছে। আমি এখানে মুক্তিযুদ্ধ যদিও বাংলিশে লিখেছি, তারপরও এখানে দেখা যায় যে মুক্তিযুদ্ধ কোনো একটা কবিতার বই আসে নাই, বা কোনো একটা গল্পের বই আসে নাই, মুক্তিযুদ্ধ রিলেটেড বই আসছে। এটা কেন আসছে? কারণ সে যে পোস্টগুলা, এই যে এক একটা যদি পোস্ট হয় বা এক একটা যদি রেজাল্ট হয় বা প্রোডাক্ট হয়, সে প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা পেজকে এমনভাবে এসইও করেছে যে এই যে কিওয়ার্ডটা, এটা লিখলেও যাতে তার এই বইগুলা শো করে। ঠিক আছে? এটা আমি যখন এখানে মুক্তিযুদ্ধ লিখেছি, অন্য কোনো ওয়েবসাইটের রেজাল্ট কিন্তু এখানে শো করেনি, তার ভেতরের রেজাল্টগুলো এখানে শো করেছে। এটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। তো আমরা যদি সংক্ষেপ করে বলি যে ওয়েবসাইটের ভেতরে যা কিছু করা হবে এটাকে আমরা বলছি অন পেজ এসইও, ওয়েবসাইটের বাইরে যা কিছু করা হবে সেটাকে আমরা বলছি অফ পেজ এসইও। আচ্ছা, এরপরে কিছু মেথড আছে, যেমন এখানে জাস্ট আপনাদের টার্মগুলো জানার জন্য। তো এসইওর কয়েকটা মেথড, যেমন হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আমরা এগুলো ভুলে যাই। তো বেসিক্যালি হোয়াইট হ্যাট এসইও হচ্ছে লিগ্যাল ওয়েতে যে এসইওর কাজগুলো, সেগুলোকে বলা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আজকে হয়তো আপনাদের টার্মগুলো একটু আমি বলবো, মেইন কোনো কিছুতে যাব না। তো টার্মগুলো আমাদের জন্য জানা এই জন্য ইম্পর্টেন্ট যে আমরা টার্ম না জানার কারণে অনেক কাজকে আমরা অনেক কঠিনভাবে ভেবে বসে থাকি। তো অনেক গিগে পাবেন যে অনেকেই লিখে রেখেছে হোয়াইট হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইও কি? এটা কোনো টেকনিক্যাল কোনো কাজ না, আপনাকে এর জন্য কোনো কাজ করতে হবে না। লিগ্যাল ওয়েতে এসইও করাটাকেই বলা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর ইলিগ্যাল ওয়ে হচ্ছে ব্ল্যাক হ্যাট, আর গ্রে হ্যাট এসইও বেসিক্যালি হচ্ছে লিগ্যাল ইলিগ্যাল দুইটার মিক্স আপ করে যখন এসইও করা হয়। সো এই দুইটা আমরা কখনোই করব না, এই দুইটাতে আমার কোনো আলোচনাও নাই। সো আমরা সবসময় ট্রাই করব হোয়াইট হ্যাট এসইও এইটা নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, এখন আমরা কিছু বিষয় দেখলাম। তো এখন আমরা আসি কন্টেন্টে। আমরা কিওয়ার্ড রিসার্চ আগেই দেখেছি, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, বা আপনাদের এই বিষয়গুলো আগে থেকেই জানা আছে যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কন্টেন্ট ক্রিয়েট করার আগে আমাদেরকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। ধরেন আপনি একটি কন্টেন্ট লিখবেন, ওই কন্টেন্টটা কোনো একটা কিওয়ার্ডের আলোকেই লিখতে হবে। আচ্ছা, তো আমরা কন্টেন্ট মার্কেটিং বলতে কি বুঝি? এনি আইডিয়া কারো? অ্যাকচুয়ালি কন্টেন্ট মার্কেটিং বলতে কি বোঝায়? কন্টেন্ট কন্টেন্ট মার্কেটিং, হ্যাঁ। এখন কন্টেন্ট বলতে আসলে আমরা কি বুঝি সেটা দরকার, যে কন্টেন্ট বলতে কি বুঝি। তো কন্টেন্ট বেসিক্যালি আর্টিকেল হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, ইনফোগ্রাফিক্স হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, যে কোনো পিডিএফ ফাইল হতে পারে। আমরা ওয়েবসাইটে যা কিছু দেখি সব কিছুই কন্টেন্ট। যখন ইউটিউবে আমরা একটা ভিডিও দেখছি সেটাও একটা কন্টেন্ট, যখন নিউজ পেপারে আমরা একটা নিউজ পড়ছি বা অনলাইন নিউজ পোর্টালে নিউজ পড়ছি সেটাও একটা কন্টেন্ট। যখন আমরা একটা ইমেজ দেখছি, আমি যখন একটা ইমেজ তুলে ফেসবুকে আপলোড করছি সেটাও একটা কন্টেন্ট। এবং কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে মার্কেটিং একটা প্রসেস বলা যেতে পারে। একটা প্রসেস বলতে কন্টেন্ট ছাড়া আসলে অনলাইনে কিছুই নাই। সো অনলাইনের মাদার বলা যেতে পারে কন্টেন্ট। তো যেটা অডিয়েন্সের সাথে এঙ্গেজ করে, এই প্রসেসে আমরা অডিয়েন্সের সাথে এঙ্গেজে যাই। যেমন আপনি যখন একটা ভালো ভিডিও পাবলিশ করলেন, কেউ একজন ভিডিও দেখবে, তো কি করলো? ভিউ করলো, এটা একটা এঙ্গেজমেন্ট হইল। হয়তো ভিডিওকে লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, শেয়ার করতে পারে। বাট আপনি কন্টেন্ট যদি না দেন তাহলে এই কাজগুলা
কোনোভাবে হবে না, অনেকটা কাল্পনিক। সো কন্টেন্ট হচ্ছে অডিয়েন্সের সাথে এঙ্গেজে যাওয়ার মেথড। তো এই কন্টেন্টের মধ্যে আর্টিকেলটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা এসইওর জন্য খুবই হেল্প করে। আচ্ছা, এরপরে আমরা কন্টেন্ট মার্কেটিং কোথায় করব? ব্লগ বা ওয়েবসাইট, এই জায়গাতেই বেসিক্যালি করব। তো ব্লগ ওয়েবসাইট একই জিনিস, এখানে জাস্ট বায়ার অনুযায়ী এটা ডিপেন্ড করে। কোনো বায়ার তার ব্লগের জন্য কন্টেন্ট চাইতে পারে, বা কোনো বায়ার তার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট চাইতে পারে। আচ্ছা, জি। ব্লগ কোনটা? ব্লগ কিছুই না। ব্লগ হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন টপিকের উপর আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে। জাস্ট এই কনসেপ্টটা বুঝলেই হবে। আচ্ছা, কন্টেন্ট রাইট কেন করব? এটা সহজ হিসাব। আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিব, এজন্য করব। কন্টেন্ট সেল করা যায়, বা কন্টেন্টে ব্যাকলিংক দিয়ে সেটা সেল করা যায়। বিভিন্ন ওয়েবসাইটে গেস্ট হিসেবে পোস্ট করা যায় এবং সেখান থেকেও আর্নিং আসে। তো এই কারণে আমরা কন্টেন্ট রাইট করব। কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য কিছু টুল আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, যেমন হচ্ছে গুগল ড্রাইভ, মাইক্রোসফট অফিস, ওয়ান ড্রাইভ, এগুলা সবগুলাই বেশ কার্যকরী। যে আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, কোথায় লিখবেন, বায়ারকে কিভাবে দিবেন। তো আমি সাজেস্ট করব যে আপনি গুগল ড্রাইভের যে গুগল আমরা ডক ব্যবহার করি, সেটাতে আপনি কন্টেন্ট ড্রাফট করে নেন আগে, এটা হেল্প করবে। বা ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ একই জিনিস, একটা গুগলের একটা মাইক্রোসফটের। আচ্ছা, এভার নোট, এখানে নোট করার জন্য এই টুলটা খুব ভালোই জনপ্রিয় এবং খুব লাইট একটা টুল, বেশ ভালো। এখানে লেখালেখি করার জন্য এই টুলটাও হেল্প করে, অনেকে এটা ব্যবহার করে থাকে। পকেট একটা টুল আছে, পকেট হচ্ছে অ্যান্ড্রয়েডেও একটা সফটওয়্যার আছে পকেট। তো এখানে বেসিক্যালি লিংক আমরা সেভ করে রাখতে পারি পকেটটাতে। এরপরে ডায়নালিস্ট, আমি আপনাদের ক্লাসের যে কন্টেন্টগুলো লিখে রেখেছি এটা ডায়নালিস্টে। আমি ডায়নালিস্ট অনেক আগে থেকেই, মানে আমার কাছে খুব ভালো মনে হয় এটা, বা ইউজড হয়ে গেছে আর কি। বেসিক্যালি এর চেয়ে ভালো থাকতে পারে। স্লাইড শেয়ার একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রেজেন্টেশন বা বিভিন্ন কন্টেন্ট সেখানে রাখতে পারি, এবং এটাও এসিওর জন্য হেল্প করে। মনে করেন আপনি অনেক প্রেজেন্টেশন দিয়ে থাকেন, বা অনেক প্রেজেন্টেশন আপনি তৈরি করেন। প্রেজেন্টেশন তৈরি করার কাজও আপনারা দেখবেন যে ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে আছে, যারা শুধুমাত্র প্রেজেন্টেশন তৈরি করে দেয়। তো প্রেজেন্টেশন আমরা আমাদের পিসিতে রাখি, তো পিসি সবসময় নিয়ে ঘোরাঘুরি করা সম্ভব না বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আবার হতে পারে যে আপনি বায়ারকে কোনো একটা প্রেজেন্টেশন দেখাবেন, সেটার স্মার্ট ওয়ে হচ্ছে আপনি স্লাইড শেয়ারের থ্রুতে দেখান। এখানে আপনি আপলোড করে রাখেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আপনার প্রেজেন্টেশনগুলো এখানে রেখে দিতে পারেন। আমরা যদি একটু স্লাইড শেয়ারটা দেখে আসি, কেউ ব্যবহার করেন স্লাইড শেয়ার? স্লাইড শেয়ারে প্রচুর পরিমাণে প্রেজেন্টেশন পাওয়া যায়। এখানে অনেক স্যাম্পলও পাওয়া যায় প্রেজেন্টেশনের। যেমন সবই সবই ফ্রি, সব আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, দেখতে পারবেন, কোনো প্রবলেম নাই। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেই হবে। লাইক আপনি হচ্ছে মার্কেটিং এর কোনো একটা প্রেজেন্টেশন চাচ্ছেন, মার্কেটিং লিখে সার্চ করেন, মার্কেটিং রিলেটেড আসবে। এখানে দেখেন 60টা স্লাইড আছে এই প্রেজেন্টেশনে, এবং এটা যদি আমি বড় করি তাহলে এটা অনেকটা, এই যে দেখেন, সে একটা প্রেজেন্টেশন করে রেখেছে মার্কেটিং রিলেটেড, সোশ্যাল মিডিয়া। তো অনেক প্রেজেন্টেশন আপনারা এখানে পাবেন। ইভেন আমরা চাইলে আমাদের নিজেদের প্রেজেন্টেশনটা এখানে আপ করে রাখতে পারি, যেমন এইটা। তো ওনার যদি আমরা প্রোফাইলে যাই,
দেখবো যে ওনার ফলোয়ার 1000 প্লাস স্লাইড শেয়ারে, এবং অনেকগুলো প্রেজেন্টেশন আছে। যদি আমরা দেখি তো এখানে এক একটা, এটার প্রায় 5000-এর মতো লাইক হয়েছে প্রেজেন্টেশন, এটা 4000-এর মতো। তো এভাবে আমরা দেখতে পারবো। তো আমরা আমাদের নিজেদের প্রেজেন্টেশন গুলাও আমরা রেখে দিতে পারি এখানে। আপনি যদি প্রফেশনাল প্রেজেন্টেশন নিজে তৈরি করেন, অথবা নিজের অনেকগুলো প্রেজেন্টেশন থাকে যেটা আপনি যেখানে খুশি শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই প্রেজেন্ট করতে পারছেন, এটা একটা ওয়ে। এটাও একটা কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য ভালো একটা ওয়ে। এটা আমাদের দরকার হয় অনেক সময়, যে কারণে আর কি আপনাদের জেনে রাখার স্বার্থে বলা। আচ্ছা, এখন আমরা আসি যে এসইও আর্টিকেল যে লিখবো সেটার আসলে রিকোয়ারমেন্টস গুলা কি কি। তো প্রথমেই আর্টিকেল লেখার আগে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, এবং কিওয়ার্ড রিসার্চটা আমাদের টার্গেট রাখতে হবে লং টেইল কিওয়ার্ড এটা নেওয়ার জন্য। আমরা চেষ্টা করব লং টেইল কিওয়ার্ড নিতে, এবং এখানে আমরা আরেকটা বিষয় চেষ্টা করব, সেটা হচ্ছে লো কম্পিটিশন এমন কিওয়ার্ড, এবং সার্চ ভলিউম হাই। এটা আমরা ম্যাক্সিমামটা চেষ্টা করব যতটুকু আমাদের পক্ষে সম্ভব। এটার কোনো লিমিটেশন নাই যে আপনি এত হইলে নিবেন, এত হইলে নিবেন না। নরমালি কিওয়ার্ড রিসার্চে আমরা যে বিষয়গুলো বলেছি সে বিষয়গুলোই ওভাবেই থাকবে। বাট এখানে কন্টেন্ট রাইট বা আর্টিকেল রাইট করার আগে আমরা আমাদেরকে কিছু কিওয়ার্ড নিয়ে নিতে হবে, টার্গেট করতে হবে যে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি আর্টিকেল লিখবেন। মেইনলি আমাদের মেইন কিওয়ার্ড একটাই থাকবে। মনে করেন আপনি হচ্ছে একটা আর্টিকেল লিখবেন, সেটা হচ্ছে সাপোজ গেমিং মাউস নিয়ে। তা আপনি লিখলেন যে বেস্ট গেমিং মাউস, এটা আপনার আর্টিকেলের মেইন কিওয়ার্ড। বাট এটার পাশাপাশি আরো কিছু রিলেটেড কিওয়ার্ড থাকবে, এবং কোন কিওয়ার্ডে নিলে আপনার একটু সার্চ ভলিউম বেশি পাবেন, কম্পিটিশন কম পাবেন, সেভাবে কিওয়ার্ডগুলো ওইভাবে ম্যাচ করে করে আমাদেরকে নিতে হবে। 2টা বা 3টা কিওয়ার্ড টার্গেট করে একটা আর্টিকেল লিখতে হবে। আচ্ছা, এরপরে আসি, যখন আমরা একটা, জি, 3টার অধিক, 3টার বেশি হলে আমরা লং টেল কিওয়ার্ড বলতে পারি। তো যখন আমরা একটা টপিক লিখছি, ট্রাই করব সেই টপিকটা ফুলফিল করার জন্য, টপিক কাভার করার জন্য আমরা, বা কাভার করব, কারণ এটা গুগলের যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদম অনুযায়ী তারা সবসময় বলে যে এমন একটা কন্টেন্ট আমরা লিখব যে কন্টেন্টটা হচ্ছে ওই টপিককে কাভার করে। তো এটার জন্য আমি যদি কিছু এক্সাম্পলে যাই, মনে করেন আমি একটা কন্টেন্ট লিখবো হচ্ছে গেমিং, বা এখানে আমি লিখলাম যে বেস্ট গেমিং মাউস, এটা লিখলাম। লিখার পরে বেস্ট গেমিং মাউস, আচ্ছা, লিখার পরে এখানে আমি দেখবো যে কারা কারা আসলে র্যাঙ্কিং এ আসছে। এটা 1 নম্বর র্যাঙ্কিং এ আসছে হচ্ছে এটা। দেখেন সে একটা কন্টেন্ট এখানে লিখেছে, অনেক বড় কন্টেন্ট লিখেছে। সো আমি যদি তার সাথে তার থেকে ভালো কন্টেন্ট তৈরি করতে না পারি, দেন কখনোই আমি তার থেকে ভালো র্যাঙ্কিং এ যেতে পারবো না। সো এটা আমাকে মাথায় রাখতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট অবশ্যই আমাকে দিতে হবে। তো আমরা যখন কোন একটা কন্টেন্ট লিখছি, তো দেখবো যে আমার টার্গেটেড কিওয়ার্ড এর সাথে যারা রেজাল্টে আসছে তাদের কন্টেন্ট গুলো আসলে কেমন। প্রথম 4টা 5টা রেজাল্ট আপনি দেখবেন, দেখে সেখান থেকে আপনি একটা আইডিয়া নেবেন। নেয়ার পরে যখন কন্টেন্ট তৈরি করবেন, তাদের থেকে বেস্ট কন্টেন্ট আপনি নিজে তৈরি করবেন। যদি আমি র্যাঙ্কিং এ আসতে চাই, এটা করতেই হবে। অ্যাট লিস্ট তাদের থেকে 5 গুণ 6 গুণ ভালো কন্টেন্ট আমার থাকতে হবে, তাহলেই গুগল আমাকে র্যাঙ্কে আনবে। কন্টেন্টের প্রায়োরিটি গুগল সবসময় দিয়ে থাকে, ইদানিং আরো বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে প্লাগারিজম ফ্রি হতে হবে,
তো এইটার ক্ষেত্রে আমরা টুল ব্যবহার করে এটা করতে পারি। যখন আমরা দেখব তখন টুল সম্পর্কেও আলোচনা করব। এরপরে আসি হচ্ছে গ্রামাটিক্যালি যে মিস্টেক গুলো আছে সেগুলো আমরা এখান থেকে সলভ করে দিতে পারি গ্রামারলি ব্যবহার করে। এরপরে আসি হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা? একটা আর্টিকেলের কিওয়ার্ড ডেনসিটি। ওকে, আচ্ছা। কিওয়ার্ড ডেনসিটির এক্সাম্পল যদি আমি এখানে রেখেছি কিনা, এখানে দেখি। কিওয়ার্ড যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, কিওয়ার্ড ডেনসিটি বাড়ে কেন? কিওয়ার্ড স্টাফিং এর ফলে। তো এখানে যদি আমি দেখি, আচ্ছা এটা না, এটাও না, এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। দেখা যাচ্ছে এটা? দেখেন এখানে একটা ছোট আর্টিকেল যদি আমরা এটা দেখি, ওয়েলকাম টু রেড অ্যাপল অনলাইন, ইফ রেড অ্যাপল আর এখানে বলেছে, তারপরে পরের লাইনে রেড অ্যাপল, এক লাইনে দুইটা রেড অ্যাপল, তারপরে রেড অ্যাপল, এখানে রেড অ্যাপল করতে করতে পাগল হয়ে গেছে। তো এই যে ব্যবহারগুলা বা এই যে আমরা কিওয়ার্ডের ব্যবহার দেখতেছি, তো এই কিওয়ার্ডগুলো আসলে এভাবে ব্যবহার করা উচিত না। এই ধরনের আর্টিকেলকে গুগল একেবারেই পছন্দ করে না। তার অ্যালগরিদম এই ধরনের আর্টিকেলকে কখনোই র্যাঙ্কে আনবে না। তো এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, এই যে ঘটনাটা। এবং এই কারণে কিওয়ার্ড ডেনসিটি বেড়ে যাচ্ছে। তো অলওয়েজ কিওয়ার্ড ডেনসিটি 1% থেকে 4% এর মাঝে রাখা উচিত, এর বেশি যাওয়া উচিত না। তো 4% ম্যাক্সিমাম। আর ভালো যে আর্টিকেলগুলা, সেই আর্টিকেলগুলার ক্ষেত্রে আহ, আপনি যদি 1% বা 2% রাখেন, এর বেশি যাওয়া উচিত না। মানে যদি আপনি অনেক কোয়ালিটিফুল আর্টিকেল রাইট করতে চান। এখন কিওয়ার্ড ডেনসিটি আমরা কিভাবে বের করতে পারি, এটার জন্য টুল আছে। সেই টুলগুলো আমরা নেক্সট দিন দেখব। আজকে জাস্ট টার্মগুলো আমরা দেখব যে কি কি টার্ম আছে। তো আমরা যখন আর্টিকেল রাইট করব, এগুলাও চেক করব যে আমার কিওয়ার্ড ডেনসিটি বেড়ে গেল কিনা। আমাদের অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে কিওয়ার্ডটাকে যেটা টার্গেট করেছি, সেই কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে চাই, এবং এই চাওয়ার জন্য আমরা জোর করে করে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে ওই কিওয়ার্ডটা জোর করে বসায় দিই, যেটা হয়তো আমাদের সেন্টেন্স মেকটাও ভালো হয় না, পাশাপাশি আমাদের কিওয়ার্ড ডেনসিটি বেড়ে যায়, আমাদের ওভারঅল কন্টেন্টের কোয়ালিটি কমে যায়। তো এটা আমরা ট্রাই করব যাতে করে আমাদের কিওয়ার্ড ডেনসিটিটা বেড়ে না যায়। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটা ব্রেক নিব, ব্রেকের পরে আবার আসবো।
ওকে, আমরা কয়েকটা বিষয় বলে শেষ করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর্টিকেলের মধ্যে প্রপার হেডিং ইউজ করা। দ্যাটস মিন H1, H2, H3 এভাবে 6টা হেডিং টাইপ আছে। তো এগুলা ব্যবহার করা। আমরা যখন ডিরেক্ট ওয়েবসাইটে একটা কন্টেন্ট পাবলিশ করব, তখন এটা দেখব যে H1, H2, H3 আসলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো বেসিক্যালি H1 এবং H2 এই দুইটাই ব্যবহার করা হয়, H1 এবং H2। যদি আপনারা ফেসবুকে আমরা এটা যদি দেখি, তাহলে ওখানে ফেসবুকের গ্রুপের জায়গাতে আমরা যখন পোস্ট করি, তখন H1 এবং H2 এই দুইটা আসে, হেডিং 1 এবং হেডিং 2। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো H1 এবং H2 আসে। তো এখানে জি বলেন। ফেসবুকে দেখেন নাই? ফেসবুক গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পরে ধরেন কোনো একটা কিছু লিখলেন, ডেমো টেক্সট, এটাকে মার্ক করেন। এই যে দেখেন H2, H H1 এবং H2, হেডার 1 2। এগুলো আসলে কেন দেয়া হয়? H1 যখনই আমরা দিব, তখনই এটা হচ্ছে হেডার হিসেবে কাউন্ট হবে। আবার যখন আমি H2 দিব, তখন এটা হেডার হিসেবে কাউন্ট হবে। এটা কেন করা হয়? শুধুমাত্র দেখতে সুন্দর এরকম না। যখন আপনি H1 দিচ্ছেন, তখন এই ওয়েবসাইটের কোডিংটা এটাকে হেডার হিসেবে নিয়ে নিচ্ছে। ঠিক তেমনিভাবে আমরা যখন কোনো কন্টেন্ট লিখি, H1 এবং H2 যখন আমরা ব্যবহার করি, বা যখন আমরা হেডারটা নেই বা হেডিংটা নিব, তখন H1 এবং H2 এইটাকে আমরা সিলেক্ট করে দেন ব্যবহার করব। এখানে যদি আপনি ডিরেক্ট কন্টেন্ট বা আর্টিকেলটা ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট এটা বুঝে নেবে যে কোনটা H1 এবং H2। এই যখন আমরা নিজেরা ওয়েবসাইটে পাবলিশ করব, তখন আমরা H1 এবং H2 এটা সিলেক্ট করে দিব। এটা যখন পাবলিশ করা হয় তখন সিলেক্ট করে দেয়া যায়। তো হেডিং এর মধ্যে অবশ্যই টার্গেটেড কিওয়ার্ড রাখা। এরপর হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। এখানে দেখেন, আমরা কোনো একটা কিছু লিখে সার্চ করলে এখানে কি আসে? টাইটেল আসে, মেটা টাইটেল। এবং এখানে কি আসে? এখানে হচ্ছে মেটা ডেসক্রিপশন আছে। তো টাইটেল আসবে এবং ডেসক্রিপশন আসবে, এটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা নিয়ে আমাদের পরবর্তীতে আরো কথা হবে, যখন আমরা অফ পেজ এসইওর হচ্ছে নিয়ে কথা বলবো, তখন এই বিষয়টা আসবে আমাদের। তো এবং মেটা ডেসক্রিপশন। প্রপার ইউজ বলতে কি বোঝাচ্ছে? মেটা টাইটেলে 40 থেকে 60টা ক্যারেক্টারের মধ্যে রাখা উচিত মেটা টাইটেলটা। যখন আপনি একটা টাইটেল দিচ্ছেন, কোনো একটা আর্টিকেল লিখছেন, সেটার যে হেডারটা বা হেডিংটা, সেটা 40 থেকে 60টা ক্যারেক্টার। এবং এটা আসলে পিক্সেলটা আমরা পরে বুঝতে পারবো অন পেজ এসইওর সময়, এখন এটা আমরা বুঝতে পারবো না। তারপর হচ্ছে 2 থেকে 3টা টার্গেটেড কিওয়ার্ড আমরা নিব, যেটার সমন্বয়ে আমরা আর্টিকেল রাইট করব। এবং কুইক নেভিগেশন এটা ব্যবহার করা। তো এটা যদি আমি একটা এক্সাম্পল দেখাই, বিষয়টা হচ্ছে এটা। কোনো একটা আর্টিকেল লেখার আগে আমরা দেখতে পাই এরকম কুইক নেভিগেশন আছে। ধরেন আপনি হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক, এটাতে এইটা পড়তে যাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, দেখবেন অ্যান্সার দ্য পাবলিক এখানে নিয়ে আসছে। কুইক নেভিগেশন এটাও ব্যবহার করা যদি আমরা ডিরেক্ট ওয়েবসাইটে পাবলিশ করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার
মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন বা H1 H2 এগুলার ব্যবহার আর্টিকেলের মধ্যে। এরপর আসে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক বলতে কি বুঝি? এনি আইডিয়া কারো? ব্যাকলিঙ্ক যে কোনো ওয়ার্ডের মধ্যে আমরা যখন ব্যাকলিঙ্ক করে দিচ্ছি, ইভেন আপনারা যখন টাস্ক দিচ্ছেন তখনও ব্যাকলিঙ্ক করে দিচ্ছেন, জাস্ট এটাই। কোনো একটা আর্টিকেলে গেলে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা একটা ব্যাকলিঙ্ক করা। আর এই টেক্সটটাকে আমরা বলছি অ্যাঙ্কর টেক্সট। এখানে ক্লিক করলে কোন কোন জায়গায় যাব? আমাকে এই লিঙ্কে নিয়ে যাচ্ছে। বাট যখন আমি বাট ওই লিঙ্কটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, ওইটা লিঙ্ক আপ করা আছে। বাট এই কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি, এই যে লেখাটা, এটাকে আমরা বলছি অ্যাঙ্কর টেক্সট। এই টার্মগুলা পরবর্তীতে আমাদের লাগবে, একটু আপনারা নোট করে রাখতে পারেন। আচ্ছা, টেক্সট সাইজ নরমালি হচ্ছে টেক্সট সাইজ হচ্ছে 16। এটা ফন্ট সাইজ যেটা 16 ব্যবহার করব, স্মল ফন্ট ব্যবহার করব না। আমরা নরমালি কোনো কিছু মানে লেখার সময় 11 বা 12 ব্যবহার করি নরমালি, বাট ওয়েবসাইট আর্টিকেল লেখার সময় আমরা ফন্ট সাইজ 16 ব্যবহার করব। এরপরে বুলেট পয়েন্ট দেয়া, প্যারাগ্রাফের মধ্যে ব্রেক রাখা, এগুলো খুবই নর্মাল ইস্যু। তো এটা আমরা ট্রাই করব। এরপর হচ্ছে সাপোর্টিং মিডিয়া, এটা ব্যবহার করা। তো সাপোর্টিং মিডিয়াটা কি? ইমেজ, ভিডিও, অডিও। তো বিভিন্ন আর্টিকেলের মধ্যে আমরা ইমেজ দেখতে পাই, যেমন এটার মধ্যে দেখেন ইমেজ আছে, এগুলো সাপোর্টিং মিডিয়া হিসেবে কাজ করে। এগুলাও গুগল র্যাঙ্কিং এর জন্য হেল্প করে, কোয়ালিটি বাড়ায় কন্টেন্টের। এখানে যদি ডিরেক্ট মেসেজ, এখানে যদি আরো ভিডিও দেয়া যেত তাহলে আরো ভালো হতো। ঠিক আছে, ভিডিও, তারপর হচ্ছে ইমেজ, এগুলা কন্টেন্টের মধ্যে ব্যবহার করলে সেটাকে আরো ভালো ইন্ডেক্সিং করে। আচ্ছা, এরপরে সাপোর্টিং মিডিয়া, এটা বললাম। যেখানে হচ্ছে আমাদের বোল্ড করা দরকার সেখানে বোল্ড করা, ইটালিক করা দরকার ইটালিক করা। তারপর হচ্ছে এক কথায় পাংচুয়েশন গুলা যেখানে, সেটাও আমাদের মেনটেন করা। এগুলা আমাদের কন্টেন্টের কোয়ালিটিকে আরো ডেভেলপ করবে। তো এই যে পয়েন্টগুলো আমি বললাম, এখানে এই পয়েন্টগুলো আমাদের কন্টেন্ট রাইটিং এর জন্য দরকার হবে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং। তো কালকে আমরা একটা ডেমো কন্টেন্ট তৈরি করে, জাস্ট আমি আপনাদের একটা ফরম্যাট দেখাবো, আমি রাইট করে দেখাবো না, যে কি একটা ফরম্যাট, জাস্ট ডেমো। তো কালকে আমরা এটা করব। তো আপনারা জাস্ট টার্মগুলো একটু দেখেন, পারলে ইউটিউবে কিছু ভিডিও দেখেন কন্টেন্ট রাইটিং নিয়ে, কন্টেন্ট রাইটিং, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং, এগুলা ট্রাই করেন, তাহলে দেখবেন যে আরো অনেক কিছু উঠে আসবে। বাট আমি বেসিক বিষয়গুলা কভার করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের মোটামুটি কন্টেন্ট রাইটিং এর বা আর্টিকেল রাইটিং এর কাজগুলা করতে পারে, সমস্যা হবে না। জি। কোরা অ্যাডস নিয়ে আপনাদের তো কাজ করানো হয়নি। কোরা অ্যাড এক্সপার্ট উইথ experience running ad for B2B US market, we need something campaign। এটা কোরা অ্যাডের একটা আসছে, কোরা অ্যাড নিয়ে আপনাদের দেখানো হয় নাই। B2B, বিজনেস টু বিজনেস। বাকিগুলা কি রিলেটেড আসে বলেন তো আমাকে? কি কি রিলেটেড বেশি আসছে, যেগুলো মনে হয়েছে আপনি পারতেছেন না? আচ্ছা। আচ্ছা।
আচ্ছা, ইনস্টাগ্রামে আপনারা গিগ করেন, আপনাদের গিগগুলো আমি আজকে দেখি নাই। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাগ্রামের অর্গানিক প্রমোশন, এই দুইটা গিগ করবেন। আমি আগামী দিন যদি আমার মনে থাকে, তাহলে ক্লাস শুরুর আগে আমি গিগগুলো আগে চেক করে নিব। আপনাদের গ্রুপে আমি দেখেছি আজকে কয়েকটা, আপনি তো ছিলেন না। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্স দিবেন সবাই। মোহাম্মদ আলমগীর হোসাইন, আজমল হোসেন, ইসরাত জাহান ঈশা, লুৎফুন নাহার আহমেদ, মৃধা মাহিমা, রুনা, মোহাম্মদ সাব্বির হোসাইন, শরাফ উদ্দিন আহমেদ হৃদয়, সুরাইয়া ইয়াসমিন, কে এম পারভেজ আলম, মোহাম্মদ মতিয়ার রহমান, আলমাস হুসাইন, আবির দেওয়ান, মাহজাবিন মিম, আব্দুস সামাদ, শাহরিয়ার রহমান, শহীদুর রহমান আরাফাত, জাহিদুল ইসলাম, মোহাম্মদ সাব্বির আহমেদ, শাহরিয়ার শরীফুল ইসলাম, নাদিয়া আক্তার, নাহিদ হাসান ইমন, তানজিলা আক্তার শান্তা, মোহাম্মদ আরাফাত রহমান, বিনতে আনান বিন্দু, মোহাম্মদ ওয়ালিদ, রুকাইয়া জামান, সেলিম আহমেদ, সেলিম আহমেদ, শেখ তানভীর পারভেজ, শামসুল ইসলাম, নাই। কেউ বাকি আছেন অ্যাটেন্ডেন্স? দিয়েছি। জি, থ্যাংক ইউ সবাইকে। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আল্লাহ হাফেজ।